সত্যজিৎকে ঘিরে একের পর এক রহস্যের মাঝেই এবার ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সত্যজিতের সমস্ত চক্রান্তের গন্ধ পেয়ে কি এবার তাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এলো পরশুরাম, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? পরশুরাম নিজেই যখন বুঝতে পারছে যে তাকে ফাঁসানোর জন্য বিশাল একটা পরিকল্পনা করা হয়েছে, তখন প্রশ্ন উঠছে, এই ষড়যন্ত্রের আসল মাথাকে? কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, ভানু আর বাবিন সবাই কি একই পরিকল্পনার অংশ? এমনকি সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছে না তটিনীর বাবাও। আর এই রহস্যের মাঝেই বিয়ের আগের দিন পরশুরামের ডিপার্টমেন্টে যাওয়ার খবর ফাঁস হয়ে যাওয়ায় বাড়িতেও শুরু হয়ে গেল তুমুল উত্তেজনা। তাহলে শেষ পর্যন্ত সত্যিটা কি? পরশুরাম কি নিজের পরিকল্পনা সফল করতে পারবে, নাকি শত্রুদের জালে নিজেই আটকে যাবে? সম্পূর্ণ ঘটনাটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় তটিনী পরশুরামকে ফোন করেছে। ফোন ধরতেই তটিনী জানতে চায় পরশুরাম এখন কোথায় রয়েছে। পরশুরাম জানায় সে এই মুহূর্তে ডিপার্টমেন্টে আছে। কথাটা শুনেই তটিনী অবাক হয়ে যায়, কারণ পরশুরামের তো এখন সেখানে থাকার কথা নয়। তটিনী অবাক হয়ে জানতে চায় সে ডিপার্টমেন্টে কেন গেছে। তখন পরশুরাম এমন একটি কথা বলে যা শুনে তটিনীর চিন্তা আরও বেড়ে যায়। পরশুরাম জানায় এখানে অনেক বড় খেলা চলছে, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তটিনী যেন কিছুতেই বিষয়টি বুঝে উঠতে পারে না, কিন্তু পরশুরাম এবার আরও পরিষ্কার করে বলে তটিনী হয়তো ভাবছে তারা জিতছে, কিন্তু আসলে তারা হেরে যাচ্ছে। কারণ তাদের চারপাশে এমন একটি পরিকল্পনা তৈরি হয়েছে যার আসল উদ্দেশ্যই হল পরশুরামকে বিপদে ফেলা। পরশুরাম জানায় কর্ণ চ্যাটার্জি ইতিমধ্যেই একটি বড় স্কিম করে ফেলেছে, আর সেই পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছে বিজিত লাহিড়ী, ভানু এবং বাবিনের মতো একাধিক মানুষ। কিন্তু এখানেই পরশুরামের সন্দেহ আরও গভীর হয়। সে তটিনীকে প্রশ্ন করে, পুরো পরিকল্পনাটা কি আবার তটিনীর বাবার মাথা খাকেই বেরোয়নি তো? এই কথা শুনে তটিনী একেবারে চমকে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে তার বাবা এমন কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তটিনী পরশুরামকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং সবসময় তাকে ছেলের জায়গা দিয়েছেন, তাই তার বাবা কখনোই পরশুরামের ক্ষতি চাইতে পারেন না। কিন্তু পরশুরামের সন্দেহ তখনও কাটে না। শেষ পর্যন্ত সে তটিনীকে বলে এই বিষয়টি নিয়ে পরে কথা বলবে, তারপর ফোন কেটে দেয়। অন্যদিকে দেখা যায় পরশুরাম এবং বলরাম ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আসছে, কিন্তু তারা জানে না তাদের ওপর নজর রাখছে সৌরভ। পরশুরাম আর বলরামকে ডিপার্টমেন্ট থেকে বেরোতে দেখে সৌরভের সন্দেহ আরও বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে বাবিনকে ফোন করে জানায় যে পরশুরাম এবং বলরামকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে দেখা গেছে। খবরটা শুনে বাবিনও বেশ ভয় পেয়ে যায়। সৌরভ জানায় পরশুরাম তো নিজেই ভিআরএস নিয়েছিল, তাহলে আবার সে ডিপার্টমেন্টে কেন গেল সেটাই সে বুঝতে পারছে না। আর এই খবর কোনোভাবেই কর্ণ চ্যাটার্জির কাছে পৌঁছানো দরকার। বাবিন তখন সৌরভকে বলে যে সে ওদিক থেকে খবর নিতে থাকে, আর এদিকে বাবিন নিজে বাড়িতে সামলে নেবে পরিস্থিতি। অর্থাৎ শুরু হয়ে গেল একদিকে গোপন তদন্ত আর অন্যদিকে পারিবারিক নাটক। এদিকে বাড়ির পরিবেশও তখন বেশ উত্তপ্ত। তটিনী লাট্টু আর পিকুকে খাওয়াতে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় সেখানে হাজির হয় আয়ুষী এবং ভূমিকা। তারা জানতে চায় লাট্টু আর পিকু কোথায় যাচ্ছে। তটিনী জানায় সে ওদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। ভূমিকা তখন বলে সে নিজেই বাচ্চাদের খাওয়াতে নিয়ে যাবে, কিন্তু তটিনী জানিয়ে দেয় লাট্টু আর পিকুর অনেক বায়না, তাই তাদের সামলানো সহজ নয়। তটিনী যখন সেখান থেকে চলে যেতে চাইছে, তখনই ভূমিকা কটাক্ষ করে বলে শুধু লাট্টু আর পিকুরই বায়না আছে, নাকি তটিনীর বরেরও অনেক বায়না আছে? ভূমিকার কথায় তটিনী কিছুটা থমকে যায়। সে বুঝতে পারে কথার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। কিন্তু আয়ুষীও তখন নাটক করতে শুরু করে। সে বলে তারাও তো কিছু বুঝতে পারছে না, কখন কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কিছুই জানানো হচ্ছে না। তারপর হঠাৎ করেই প্রশ্ন করে শেষ পর্যন্ত তটিনীর বিয়েটা হবে তো? এই প্রশ্ন শুনে তটিনী রীতিমতো রেগে যায়। সে জানিয়ে দেয় বিয়ে অবশ্যই হবে, এত ধুমধাম করে আয়োজন করা হয়েছে, বিয়ে আটকানোর কোনো কারণ নেই। বরং পরশুরাম নিজেই বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছে, এমনকি পরদিন ভোরে ফুল আনতেও যাওয়ার কথা রয়েছে তার। ভূমিকা এবার জানতে চায় পরশুরাম এখন কোথায়। এখানেই বিপাকে পড়ে তটিনী, কারণ সে সত্যিটা বলতে পারছে না। বাধ্য হয়ে তটিনী মিথ্যে বলে জানায় পরশুরাম গাড়িয়াহাট মার্কেটে গিয়ে ফুলের মালা অর্ডার দিতে গেছে। কিন্তু ভূমিকা যেন আগেই সব জেনে বসে আছে। সে সরাসরি বলে পরশুরাম কি সত্যি গাড়িয়াহাটে গেছে নাকি ডিপার্টমেন্টে? এই প্রশ্ন শুনেই তটিনীর মুখের ভাব বদলে যায়। আয়ুষীও তখন বিষয়টি আরও পরিষ্কার করতে শুরু করে। আয়ুষী জানায় পরশুরাম কোম্পানি থেকে কোনো টাকা নিচ্ছে না, ভিআরএস নেওয়ার কথা রয়েছে, কাগজপত্রে সইসাবুদও হয়ে গেছে। তাহলে আবার ডিপার্টমেন্টে যাওয়ার কারণ কি? তটিনী রেগে গিয়ে জানতে চায় তারা আসলে কি বলতে চাইছে। আয়ুষী তখন বলে তটিনী সবকিছু বুঝেও না বোঝার ভান করছে। ঠিক সেই সময় নন্দিনী সেখানে এসে হাজির হয়। সে আয়ুষী আর ভূমিকাকে প্রশ্ন করে বিয়ের আগের দিন বাড়ির জামাই কোথায় আছে সেই খোঁজ নেওয়াটাই কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? কিন্তু আয়ুষী থামার পাত্রী নয়। সে কটাক্ষ করে বলে বাড়ির জামাই মুখোশ পরে আছে কিনা সেটা জানাও তো জরুরি। এই কথায় তটিনী প্রচণ্ড রেগে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় পরশুরাম কখনো মুখোশ পরে না, কিন্তু আয়ুষী পুরনো কথা তুলে পরশুরামকে অপমান করতে থাকে। ভূমিকা আবার বলে একসময় পরশুরামের নাম শুনে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় লোকেরা ভয় পেত, আর এখন সেই মানুষই কোম্পানির মাথায় বসে গেছে। এরপর কত কি দেখাবে সেটাই নাকি দেখার বিষয়।
তটিনী ভূমিকাকে প্রশ্ন করে সে আসলে কি বলতে চাইছে। ঠিক তখনই ছোট্ট লাট্টু তার বাবার অপমান সহ্য করতে না পেরে মুখ খুলে বসে। সে বলে তার পাপা কোনো খারাপ কাজ করতে পারে না, তার পাপা খুব ভালো। এই কথা শুনে আয়ুষী বাচ্চাদের ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তটিনী এবার আর চুপ করে থাকতে পারে না, সে আয়ুষীকে স্পষ্ট বলে বাচ্চাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে। নন্দিনীও তটিনীর পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে বাচ্চাদের সঙ্গে এভাবে ব্যবহার করা কি ঠিক হচ্ছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল করে তোলে ভূমিকা দাবি করে সত্যজিৎ মুখার্জিকে শিবপ্রসাদ গাঙ্গুলি ঠকাচ্ছে, আর সেই কারণেই পরশুরাম এখনও ভিআরএস দেয়নি এবং ডিপার্টমেন্টে গেছে। ভূমিকা এবার সরাসরি তটিনীর কাছে জানতে চায় কথাটা সত্যি কিনা। তটিনী উত্তর না দিয়ে উল্টো জানতে চায় এই খবর তাকে কে দিয়েছে। ঠিক তখনই সেখানে হাজির হয় বাবিন আত্মবিশ্বাসের সঙ্গে জানায় খবরটা সেই দিয়েছে, তার কাছে নাকি ডিপার্টমেন্ট থেকেই ফোন এসেছিল। ডিপার্টমেন্টের লোকেরা পরশুরামকে সেখানে দেখেছে। বাবিন আরও বলে গাড়িয়াহাটে ফুলের মালা অর্ডার করার নাম করে পরশুরাম আসলে ডিপার্টমেন্টে গেছে, তাই সে তটিনীর কাছে জানতে চায় এর আসল কারণ কি। কিন্তু বাবিনের এই আত্মবিশ্বাস বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই পরশুরাম এসে বাবিনের কাঁধে হাত রাখে। বাবিন মুহূর্তের মধ্যে ঘাবড়ে যায়। পরশুরাম একেবারে স্বাভাবিক ভঙ্গিতে জানায় কোনো বড় ব্যাপার হয়নি, ডিপার্টমেন্টে কিছু কাগজপত্রের সই-সাবুত বাকি ছিল, তাই সে সেখানে গিয়েছিল, সেগুলোতে সই করে দিয়ে চলে এসেছে। এখন আর কোনো ঝামেলা নেই, কাল থেকে তার হাত পা পুরো ঝাড়া। কিন্তু ভূমিকা এই ব্যাখ্যায় মোটেও সন্তুষ্ট নয়। পরশুরামকে সরাসরি প্রশ্ন করে তার এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য। পরশুরামও এবার এক মুহূর্ত দেরি না করে পাল্টা জবাব দেয়। সে বলে তার কথার বিশ্বাসযোগ্যতা ঠিক ততটাই যতটা ভূমিকাদের এই মুহূর্তে পাল্টি মারার বিশ্বাসযোগ্যতা। পরশুরামের কথায় ভূমিকা প্রচণ্ড রেগে যায় এবং শিবপ্রসাদের নাম ধরে চিৎকার করতে থাকে। পরশুরামও এবার পিছিয়ে যায় না, সে স্পষ্ট জানিয়ে দেয় বাড়ির জামাই হিসেবে হয়তো সে আলাদা কোনো সম্মান দাবি করছে না, কিন্তু একজন মানুষ হিসেবে অন্তত সম্মান আশা করতেই পারে। আর ভূমিকার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ভূমিকা তখন ক্ষোভ উগড়ে দিয়ে বলে পরশুরাম এখন নিজেকে মালিক মনে করছে, কোম্পানির মালিক হয়ে তার স্বামীকে দিয়ে কফি সার্ভ করাচ্ছে, ভানুকে দিয়ে কফি সার্ভ করাচ্ছে, তারপরও নাকি ভালো ব্যবহার আশা করছে, তাদেরকে সে চাকর বাকর মনে করছে। পরশুরাম তখন এমন একটি জবাব দেয় যা শুনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সে বলে কেউ যদি হাত পেতে বেতন নেয় তাহলে সে চাকর বাকরই হলো, এমনটাই তার মনে হচ্ছে। এই কথা শুনে বাবিন আর নিজেকে সামলাতে পারে না, সে সঙ্গে সঙ্গে পরশুরামের কলার ধরে ফেলে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতির দিকে যেতে পারে, কিন্তু পরশুরাম নিজেকে নিয়ন্ত্রণ করে। পরশুরাম বাবিনকে সতর্ক জানায় সে শুধু বাড়ির জামাই বলেই হাত তুলছে না, তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারত। সে এমনকি নিজের পুরনো পরিচয় মনে করিয়ে দিয়ে বলে তার হাত কোনো সাধারণ হাত নয়, তার সঙ্গে ঝামেলায় গেলে ফল ভালো হবে না। এরপর ভূমিকার কাছেও পরশুরাম স্পষ্ট সতর্কবার্তা দেয় স্বামীকে ঠিক করে বুঝিয়ে দিতে, কারণ পরশুরামের সঙ্গে বাড়াবাড়ি করলে বিপদ হতে পারে। এরপর পরশুরাম তটিনীর কাছে গিয়ে পুরো পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করে। সে জানায় তটিনী যেন তার দিদিকে নিয়ে চিন্তা করবে না, ফুলের সমস্ত অর্ডার সে দিয়ে এসেছে, পরদিন ভোরে সে নিজে বেরিয়ে গিয়ে ফুল নিয়ে আসবে, আর তার সঙ্গে থাকবে তার বন্ধু বলরাম। অর্থাৎ এত কিছুর পরেও বিয়ের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না পরশুরাম। কিন্তু আয়ুষী আবার কটাক্ষ করে বলে পরশুরাম বোধহয় দায়িত্বটা একটু বেশিই নিয়ে ফেলেছে। এবার পরশুরামও চুপ থাকে না, সে জানায় যতই হোক শ্বশুরমশাইয়ের কথা বলে কথা, তিনি তার কাছে পিতৃসম, তাই পিতৃসম মানুষের কথা তার কাছে গুরুত্বপূর্ণ। তবে এই বাড়ির সবার কাছে সেই সম্পর্কের মূল্য হয়তো একরকম নয়। আর এই কথার মধ্যেই আজকের পর্ব শেষ হয়ে যায়, কিন্তু আসল রহস্য যেন এখনও উন্মোচিত হয়নি। কারণ পরশুরাম ডিপার্টমেন্টে কেন গিয়েছিল, সেখানে ঠিক কী তথ্য বা প্রমাণ খুঁজে পেয়েছে, আর সত্যজিতের চক্রান্তের সঙ্গে কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, ভানু এবং বাবিনের সম্পর্ক কতটা গভীর, সেই প্রশ্নগুলোর উত্তর এখনও বাকি। সবচেয়ে বড় প্রশ্ন হল পরশুরাম কি শেষ পর্যন্ত সত্যজিতের আসল চক্রান্ত ধরতে পারবে, নাকি তার আগেই পরশুরামের ডিপার্টমেন্টে যাওয়ার রহস্য সবার সামনে ফাঁস হয়ে যাবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পের পরবর্তী পর্বের এমন সব নতুন টুইস্ট এবং চমক পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখবেন।